আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেল ইয়ুথ অ্যাওয়ার্ড। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বক্সে আনার চেষ্টা চলছে ইসলামী আন্দোলন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, ভোট বানচালের মাস্টার প্ল্যান, অভিযোগ রিজভির। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বিপদগ্রস্ত হবে দেশ, আমির খসরু। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচনে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় ছিল। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাংবাদিক মাহমুদুর রহমান। কাল সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ ও ভারতীয় প্রকৌশলীদের বেতন বৈষম্যের প্রমাণ পেয়েছে দুদক। টেন্ডার অনিয়ম, মালামাল বিক্রি সহ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু। এবং সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে সরকারি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর গণ অভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, আগামীতেও সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই নেতৃত্ব দেবে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয় 12 জন তরুণকে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সীমিত সম্পদ দিয়ে নিরলস কাজ করছে তরুণরা। জুলাই আহত ও শহীদ পরিবারের 12,877 জন যুবককে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। একই সঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ ও যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি শুধু শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণরা অগ্রণী ভূমিকা পালন করছে। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। এই তরুণরাই 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে। ঐক্যবদ্ধভাবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, মেধা ও সৃজনশীলতা সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, তরুণদের সাহসী নেতৃত্ব প্রদান ও দেশের জন্য নতুন কিছু করার অনুপ্রেরণা বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা আরো সাহসী হও, আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের ভোটে পিআর পদ্ধতি চালু করা সহ
5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামাতে ইসলামী। দুপুরে দলের মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চায় তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, সরকার দাবি না মানলে সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় সংসদে উচ্চ ও নিম্নকক্ষে ভোটে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান জামায়াতের নায়েবে আমির। ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক, এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবিগুলো নির্বাচনের আগেই পূরণ করতে হবে। যৌক্তিক দাবি মানলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে এক বক্সে ভোট আনার ব্যাপারে ইসলামী দলগুলোর অনেকটা কাছাকাছি জায়গায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি বাস্তবায়নে আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন রেজাউল করিম। তিনি আরো বলেন, সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে, যা পুরনো বন্দোবস্তে ফিরে যাবার ইঙ্গিত। পরে বিকেলে জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে রেজাউল করিম পিলখানার হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। 3, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান। জুলাই সনদ বাস্তবায়নে সংকট তৈরি হয়েছে, তাই এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদের ভিত্তিতেই সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, জাতীয় নির্বাচনে শুধু উচ্চ কক্ষের জন্য পিআর পদ্ধতি চেয়েছে এনসিপি। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চ কক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ।
পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচালের সুপরিকল্পিত মাস্টার প্ল্যান বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করতেই কিছু দল এ দাবি করছে। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশে তত বিপদগ্রস্ত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব শ্রেণীর মানুষকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির লক্ষ্য। পরে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে, এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ বিভক্তির মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজতে ইসলামের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারী ক্যান্সারে আক্রান্ত মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থ হাসিলে কিছু দল পতিত ফ্যাসিস্টদের সাথে আঁতাত করছে। আজকে যারা এই মুহূর্তে রাজনৈতিক গেইন লাভ করার জন্য, রাজনীতিতে নিজের একটা প্লাস পয়েন্ট তৈরি করার জন্য যারা তাদের সাথে গোপনে আতাত করে কিছু করতে চাচ্ছেন, এটা কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ ওই পরাজিত শক্তির পেছনে আরেকটি বৃহত্তর শক্তি আছে, ইসলামী রাজনৈতিক দলটি। তারা বলছেন পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। কারো ভুল সিদ্ধান্তে স্বৈরাচার ফিরে এলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও সতর্ক করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিল্প মালিকদের একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানসুর। এ সময় দেশের শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন 2025 নিয়ে আলোচনা হয়। শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতায় সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিল্প মালিকরা। বৈঠকে শিল্প রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন জামায়াতের আমির। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচন নিয়ে সাবেক 3 সেনা প্রধানের নৈতিক দায় এড়াবার সুযোগ নেই বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দেশে ফ্যাসিবাদ তৈরি করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আর 2-3 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শিগগিরই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই আগস্টের গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 জন, আহত হন অসংখ্য মানুষ। সেই আন্দোলনে পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের 46তম সাক্ষী হিসেবে সোমবার সাক্ষ্য দিতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
জবানবন্দিতে সাবেক 5 বিচারপতি, 5 আইজিপি, 3 নির্বাচন কমিশনার ও 3 সাবেক সেনাপ্রধান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন আমার দেশ সম্পাদক। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন, শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই, নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। বহুল আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শিগগিরই শেষ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি 2 জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না, সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি 2 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। মঙ্গলবার এ মামলায় জুলাই গণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভারতীয় প্রকৌশলীদের বেতন মাসে 25 লাখ টাকা আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের 1 লাখ টাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে এমন বৈষম্যের সত্যতা পেয়েছে দুদক। বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওই বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডারে অনিয়ম, অবৈধভাবে মালামাল বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করেছে কমিশন। দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির অধীনে নির্মিত হয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কিন্তু সেখানে জনবল নিয়োগে বন্ধুত্বের পরিচয় দেয়নি ইন্ডিয়া। প্রকৌশলী থেকে শুরু করে কর্মকর্তা পর্যায়ে ভারতের 51 জন কাজ করছেন, যাদের মাসিক বেতন 25 লাখ টাকা করে। একই পদে কাজ করছেন বাংলাদেশের 230 জন, তাদের মাসিক বেতন 1 লাখ টাকা করে। এ বৈষম্য দূর করতে গত জুনে হাইকোর্টে রিট করলে রুল জারি করেন বিচারক। এরপর রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালায় দুদক। জনবল নিয়োগে অনিয়ম সহ বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। এবার সেগুলোর অনুসন্ধানের সিদ্ধান্ত নিল কমিশন। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ছাগল কাণ্ডে গ্রেফতার এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমকন গ্রুপ কর্তৃক গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। একই ইস্যুতে বাগেরহাটে পালিত হচ্ছে হরতাল। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে 2টি ইউনিয়ন কেটে নেয়ার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ভাঙ্গা উপজেলাবাসী। মহাসড়ক অবরোধ করে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে এলাকাবাসী।
অবরোধ চলাকালীন সময়ে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে আরও ফুঁসে ওঠে স্থানীয়রা। এর ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়ক থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিতে গেলে বাধে বিপত্তি। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। দুপুর 1:30টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এ সময় তারা নির্বাচন কার্যালয়, থানা, অফিসার্স ক্লাব সহ বিভিন্ন দপ্তর ভাঙচুর করে আগুন দেয়। সালতা নগরকান্দা আমরা যাবো না, আমার দেশ আমার মাটি, আমার থানার লোক আমার থানায় থাকবে। দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং ভাঙ্গার সাথে অন্তর্ভুক্ত না করা হয় হামিদ এবং আলগী ইউনিয়ন, আমরা এই আন্দোলন চালিয়ে দেব এবং প্রয়োজন হলে আমরা কাফনে কাপড় পরে রাস্তায় নামবো। আমরা দোয়া করি যে ভাঙ্গার মাটি ভাঙ্গা ফিরে পাক, কারণ এটা তাদের অস্তিত্ব। আশা করি তারা তাদের মাটি ফিরে পায়। থানা ও উপজেলা পরিষদে হামলা করে ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। সম্প্রতি ফরিদপুর 4 আসনের আলগী ও হামিরদি ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করা হয়। এরই প্রতিবাদে গত 1 সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের দেয়া 6 দিনের কর্মসূচির চতুর্থ দিনে হরতাল পালিত হয়েছে। টানা 3 দিনের হরতালের প্রথম দিনে জেলার 16টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করেছে সর্বদলীয় ঐক্যজোট। জেলার দোকানপাট খোলা সহ ছোট ছোট যানবাহন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাজ্য থেকে নামি দামি ব্র্যান্ডের চকলেটের মোড়কের আড়ালে দেশে আসছে ভয়ঙ্কর মাদক এমডিএমএ এবং কুশ। আর এসব মাদক সেবন করছে কম বয়সী তরুণ তরুণীরা। ডিজে পার্টি ও কালচারাল প্রোগ্রামের আড়ালে এসব মাদক কেনাবেচা করছে দেশি বিদেশি চক্র। বিপুল পরিমাণ মাদক এবং কেনাবেচা চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। রাত হলেই রাজধানীর অভিজাত এলাকায় বিভিন্ন বাসাবাড়ি ও গেস্ট হাউসে উঠতি বয়সী ধনী শ্রেণীর তরুণ তরুণীদের নিয়ে আয়োজন করা হয় ডিজে পার্টি। এতে অংশ নিচ্ছে বেশিরভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। এসব পার্টিতে ব্যবহার করা হচ্ছে সিনথেটিক ড্রাগ এমডিএমএ। সম্প্রতি পল্টনে ডাক বিভাগ থেকে একটি এমডিএমএর চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যা দেশের ইতিহাসে এমডিএমএর সবচেয়ে বড় চালান। পরে এই মাদক কেনাবেচা ডিজে পার্টির আয়োজক সহ একটি চক্রের 5 জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। ইয়াবাতে যে ক্ষতিগুলো হয় মানবদেহের, আমাদের এই যে এই ড্রাগ যেটা এমডিএমএ আমরা উদ্ধার করলাম, একই ধরনের ক্ষতি হবে এবং শক্তিটা আরো বেশি পরিমাণে আসবে। সীমিত জনবল ও সীমাবদ্ধতা নিয়েও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর অঙ্গীকার ব্যক্ত করে অধিদপ্তর। তবে মাদকের থাবা থেকে বাঁচতে হলে পরিবার ও প্রতিষ্ঠানের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন মহাপরিচালক। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেখানে আমরা খবর পাচ্ছি, আমাদের ইন্টেল যেখান থেকে আমাদের আসছে, আমরা সেখানেই অভিযান চালিয়ে ধরার চেষ্টা করছি। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের বিভিন্ন স্থানে ডিজে পার্টির আড়ালে এই মাদক কেনাবেচা ও সেবন এখন নিয়মিত ঘটনা। ওই অঞ্চলগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। এ সময় প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান তারা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা পূজার প্রস্তুতি ও
সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন নেতারা। জানান, এবছর সারা দেশে 1000-এর বেশি নতুন পূজা মণ্ডপ হয়েছে এবং সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। স্থায়ী দুর্গা মন্দিরের জন্য জায়গা বরাদ্দ, পূজায় ছুটি ঘোষণা ও নিয়মিত খোঁজ খবর নেয় তারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এ সময় ডক্টর ইউনূস পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা ও ষড়যন্ত্র ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান। দ্রুত পুনঃ ফলাফল প্রকাশ, নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এবং নিয়োগ কার্যক্রম শুরুর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তরা। প্রার্থীদের অভিযোগ, 2021 সালের 30 নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ 3 বছর 7 মাসের প্রক্রিয়া শেষে 2025 সালের 30 জুন চূড়ান্ত ফল প্রকাশিত হয়, কিন্তু ফল প্রকাশের 2 মাস 16 দিন অতিক্রান্ত হলেও এখনও সুপারিশপ্রাপ্তদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ফলে নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাদের অভিযোগ, একদিকে 48তম বিশেষ বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে 44তম বিসিএস এর নথি স্থগিত রাখা হয়েছে। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হল সংসদের বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে 4 জন ছেলেদের একটি হল থেকে এবং বাকিরা সবাই মেয়েদের হল থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোনো প্রার্থী না থাকায় হল সংসদের 3টি পদ ফাঁকা রয়েছে। এবার রাকসুতে মোট ভোটার 28,905 জন, এর মধ্যে নারী 11,305 ও পুরুষ ভোটার 17,596 জন। রাকসুতে ভিভি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হল সংসদে প্রার্থী রয়েছেন 600 জন। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাকসু নির্বাচনে প্রচারণা। এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে 169 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন জানায়, এর মধ্যে চাকসুতে 97 জন, ছেলেদের হল থেকে 26 জন এবং মেয়েদের হল থেকে 46 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথম দিনে সংগ্রহীত 28টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 26টি এবং হল সংসদের জন্য 2টি মনোনয়নপত্র বিতরণ হয়। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের ডোপ টেস্টের কার্ড দেওয়া হচ্ছে। পরে চবি মেডিকেলে 350 টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে। ডোপ টেস্টে উত্তীর্ণ না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। 17 সেপ্টেম্বর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটরদের আন্তঃব্যাংকিং লেনদেন বিষয়ক অংশীজনদের সাথে আলোচনা অনুষ্ঠানে গভর্নর বলেন, লেনদেনের ক্ষেত্রে অনেক ডিজিটাল প্রক্রিয়া আসার পরও এখনো প্রতি বছর 10% হারে বাড়ছে নগদ অর্থের চাহিদা, যা কমিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেন এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে রিকশাওয়ালা, ক্ষুদ্র দোকানও বাদ যাবে না বলে মন্তব্য করেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এতে করে কমে আসবে দুর্নীতিও। ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে
এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটের হিমাগারে লাখ লাখ বস্তা আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষক ও ব্যবসায়ীরা। আলুর ন্যায্য দাম নিশ্চিতে কোল্ড স্টোরেজ গেটে কেজি প্রতি 22 টাকা দাম নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে না সেই দামে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন 3 মন্ত্রী। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাবেক অর্থসচিব রমেশ্বর খনাল অর্থমন্ত্রী, আইনজীবী ওম প্রকাশ আরজাল স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং জালানি ও সেচ মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন। খবরে আরও বলা হয়, কার্কির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় থাকবেন সর্বোচ্চ 15 জন। কার্কির এক উপদেষ্টা জানান, নেপালের বর্তমান অবস্থা স্বাভাবিক করা, ব্যবসায়িক মহল সহ বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জনগণকে কিছুটা স্বস্তি দিতে সততা ও দক্ষতায় প্রমাণিত ব্যক্তিদেরই বেছে নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। এদিকে কোনো ধরনের পরামর্শ না করে 3 মন্ত্রীকে শপথ পাঠ করানোয় অসন্তোষ দেখা দিয়েছে জেনজি প্রতিনিধিদের মধ্যে। এর আগে গত সপ্তাহে নেপালে জেনজি আন্দোলনে বিক্ষোভ সংঘর্ষে নিহত হন 72 জন। সরকারি ও বেসরকারি স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি রুপি। এবার খেলার খবর। শুরুতেই এশিয়া কাপ। এশিয়া কাপে এ গ্রুপের ম্যাচে ওমানকে 42 রানে হারিয়ে সুপার 4 খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে আমিরাতের আলিশান সারাফু এবং মোহাম্মদ ওয়াসিম 88 রান যোগ করে দারুণ সূচনা করেন। 38 বলে 51 রানের চমৎকার ইনিংস খেলেন সারাফু। শেষ পর্যন্ত 5 উইকেটে 172 রানে থামে আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ 69 রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। জবাবে 173 রানের টার্গেটে নেমে 50 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। শেষ পর্যন্ত 130 রানে অল আউট হয় তারা। আমিরাতের বোলার জুনায়েদ সিদ্দিক 23 রানে 4 উইকেট নিয়ে ওমানের ধস নামান। Right at the middle, but straight enough to complete the bat swing as well. Once again, a prime example of that. This time up. এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে 150 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 11 রান। দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 41 রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় হংকং। 23 রানের পুঁজিতে বিদায় নেন জিসান আলী। 48 রান করেন আনসি রাত। তবে দলের পক্ষে সর্বোচ্চ 52 রান করে অপরাজিত থাকেন নিজাকাত খান। শেষ পর্যন্ত 4 উইকেটে 149 রানে থামে হংকংয়ের ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুষ্মন্ত চামিরা 29 রানে 2টি উইকেট তুলে নেন। এবার কিশোরগঞ্জের প্রতিভাবান ফুটবলার শফিকুল ইসলাম জিসানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাটিয়াদীতে জিসানের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়ে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, সুযোগ পেলে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবেন তারা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ফুটবল নিয়ে দীর্ঘ সময় জাগলিং করে তাক লাগিয়ে দেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর 5ম শ্রেণীর শিক্ষার্থী শফিকুল ইসলাম জিসান। পায়ে ফুটবল নাচানো দেখে এলাকাবাসী তার নাম দিয়েছে খুদে ম্যারাডোনা হিসেবে। জিসানের জাগলিং শৈলী দেখে মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও জানালেন এমন প্রতিভাবানের পাশে দাঁড়ানোর কারণ।
যেখানে আমরা প্রতিভাবান খেলোয়াড় দেখব সেখানেই আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের কাছে ছুটে যাব এবং তাদের সকল দায়-দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নিব। এর আগে চাঁদপুরের ফুটবলার সোহান, উত্তরার রিয়াদ, নারায়ণগঞ্জের দাবারু মুনতাহাকেও সহযোগিতা করেন তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, প্রতিভা খুঁজে পেতে নতুন করে ক্রীড়া কার্যক্রম শুরু করেছে তার দল। আমরা নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হাতে নিয়েছি, সেখানে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংরক্ষণ করে আমরা তাদেরকে বিকেএসপিতে তাদের পড়াশোনা এবং তাদের যে খেলাধুলার সকল দায়-দায়িত্ব সরকার বহন করবে। এদিকে জিশানের আশা, বড় হয়ে একদিন তিনি জাতীয় দলের জার্সিতে দেশের হয়ে মাঠ মাতাবেন। আমার স্বপ্ন হয় যে বাংলাদেশের জাতীয় দল আমি খেললে আমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন প্রতিভাবান খেলোয়াড় খোঁজার কার্যক্রম নিয়মিত চলবে বলে জানান আমিনুল হক। পরাগামান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। তরুণদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। 12 তরুণ পেল ইউথ অ্যাওয়ার্ড। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বক্সে আনার চেষ্টা চলছে ইসলামী আন্দোলন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ভোট বানচালের মাস্টার প্ল্যান। অভিযোগ রিজভির গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বিপদগ্রস্ত হবে দেশ, আমির খসরু। গত 3 মেয়াদের একতরফা জাতীয় নির্বাচনে সাবেক 3 সেনাপ্রধানের নৈতিক দায় ছিল। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাংবাদিক মাহমুদুর রহমান। কাল সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ ও ভারতীয় প্রকৌশলীদের বেতন বৈষম্যের প্রমাণ পেয়েছে দুদক। টেন্ডার অনিয়ম, মালামাল বিক্রি সহ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু। এবং সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে সরকারি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।